আজকের এই বিশদ আলোচনায় আমরা একটা বিশাল বহু পুরনো বটগাছের কথা দিয়ে শুরু করতে পারি। বটগাছ মানে ঠিক কি রকম? ধরুন, বাইরে থেকে দেখলে মনে হবে পাতাগুলো বেশ সবুজ আর ডালপালা বহুদূর ছড়ানো, কিন্তু মাটির নিচে একদম গভীরে শেকড়গুলো যদি আলগা হয়ে যেতে থাকে। হ্যাঁ, মানে বাইরে থেকে সেই ভাঙন হয়তো বোঝাই যায় না। একদম, যতক্ষণ না একটা বড় ঝড়ে গাছটা হঠাৎ উপড়ে পড়ে। আজকের এই আলোচনাতে আমাদের লক্ষ্য একটাই, বাইরে থেকে দেখতে মজবুত একটি রাজনৈতিক দলের শেকড় ঠিক কিভাবে আলগা হলো সেটা সোর্স ঘেটে বের করা। মানে আমরা ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সেই অপ্রত্যাশিত ফলাফলটা বিশ্লেষণ করছি। ঠিক তাই, যেখানে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ২১৩ থেকে সোজা ৮০-তে নেমে এসেছে, আর দলের ভেতরেই শুরু হয়েছে এক তীব্র বিদ্রোহ। এই যে ২১৩ থেকে ৮০-তে নেমে আসা, এটা কিন্তু রাতারাতি হয়নি। শেকড়ে পচন অনেক আগে থেকেই ধরেছিল। যুব নেতা কোহিনুর মজুমদারের একটা বিস্ফোরক বক্তব্য তো সেই দিকে ইঙ্গিত করছে, তাই না? হ্যাঁ, তিনি সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দলের ওই কর্পোরেট সংস্কৃতিকে। তার মতে দলকে তৃণমূল বা গ্রাসরুট স্তর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। একটু থামাই আপনাকে। একটা বড় রাজনৈতিক দলকে সুশৃঙ্খলভাবে চালাতে গেলে তো কর্পোরেট দক্ষতা দরকার। তা তো বটেই। মানে ডেটা সার্ভে, প্রফেশনালিজম, এগুলো তো আধুনিক রাজনীতির অঙ্গ। তাহলে এটা বিপর্যয়ের কারণ হলো কেন? ডেটা বা দক্ষতা থাকাটা সমস্যা নয়, সমস্যাটা হলো যখন ডেটা মানুষের আবেগকে সরিয়ে দেয়। ও আচ্ছা, মানে মাটির টানটা কমে যায়। একদম। রাজনীতিতে কর্পোরেট সংস্কৃতি মানে হলো পাড়ার মোড়ের পরিচিত নেতার বদলে যখন কলকাতা বা দিল্লির কোনো পিআর এজেন্সি ঠিক করে দেয় স্থানীয় মানুষের কি প্রয়োজন। বুঝতে পেরেছি। মানে দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মীদের যখন বাদ দিয়ে ওপরকে এই কর্পোরেট স্টাইল চাপিয়ে দেওয়া হলো, তখন সাধারণ মানুষের সাথে ওই সংযোগটা ছিঁড়ে গেল। হ্যাঁ, মানুষ যাদের কাছে গিয়ে অভাব অভিযোগ জানাতো, সেই চ্যানেলটাই তো বন্ধ হয়ে গেল। তার মানে কর্পোরেট স্টাইল এসে নিচুতলার কর্মীদের গুরুত্ব কমিয়ে দিল। কিন্তু এই ফাটল তো শুধু নিচেই আটকে থাকেনি। না, একেবারেই না। প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ঘোষ তো আরেকটা মারাত্মক অভিযোগ তুলেছেন। হ্যাঁ, তিনি বলছেন দল পরিষ্কার দুটো ভাগে বিভক্ত হয়ে পড়েছিল, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এমনও দাবি করেছেন যে পুরনো সিদ্ধান্ত বা দিদির কথা মানা হলে দল আজও ক্ষমতায় থাকত। এখানে আমার একটা প্রশ্ন আছে। অনেক দলেই তো একজন প্রবীণ সভাপতি আর একজন তরুণ মুখ সমান্তরালভাবে কাজ করেন। এটা তো বরং ভালো যে নতুন প্রজন্ম উঠে আসছে। এমনিতে দেখলে ভালো, কিন্তু এখানে ডুয়েল পাওয়ার সেন্টার বা ক্ষমতার দুটো কেন্দ্র হঠাৎ এতটা ধ্বংসাত্মক হলো কেন? হ্যাঁ, সমস্যাটা কি কাঠামোর নাকি ইগোর? সমস্যাটা হলো নির্দেশনার অস্পষ্টতার। যখন দলের ভেতরে দুটো আলাদা নির্দেশনার কেন্দ্র তৈরি হয়, তখন নিচুতলার কর্মীরা বুঝতে পারেন না কার কথা শুনবেন। এটা তো একটা বড় কনফিউশন। অপরের পরিপূরক না হয়ে প্রতিযোগী হয়ে ওঠে, তখন পুরো দলের মেকানিজমটাই প্যারালাইজড হয়ে যায়। একদম ঠিক ধরেছেন। এই প্যারালাইসিসটাই বোধহয় সাধারণ মানুষের চোখ এড়ায়নি। বারাসাতের প্রাক্তন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী তো সেটাই বলছেন। হ্যাঁ, তিনি তো স্পষ্টভাবে বলেছেন যে জনতা সব দেখে, সব বোঝে। তিনি মনে করেন পার্ক স্ট্রিট বা কামদুনির মতো পুরনো ঘটনাগুলোর সঠিক মোকাবিলা না হওয়ায় মানুষের আস্থার তলানিতে এসে ঠেকেছে। কিন্তু আমার খটকা লাগছে অন্য জায়গায়। কোন জায়গায়? এই ঘটনাগুলো তো বেশ পুরনো, এতদিন পর হঠাৎ ব্যালট বক্সের প্রভাব পড়ল কেন? এটা ভোটার সাইকোলজির একটা দারুণ দিক, যাকে আমরা টিপিং পয়েন্ট বলতে পারি। আচ্ছা, পুরনো কোনো ক্ষোভ বা অব্যবস্থাপনার স্মৃতি মানুষ সহজে ভুলে না, সেটা তাদের দীর্ঘমেয়াদী স্মৃতিতে জমা থাকে। মানে লং টার্ম মেমোরি। যখন দল শক্তিশালী থাকে তখন হয়তো সেই ক্ষোভ প্রকাশের সাহস বা সুযোগ থাকে না। একদম তাই। কিন্তু যেই মুহূর্তে ভোটাররা দেখল দলের ভেতরে ফাটল ধরেছে, শীর্ষ নেতৃত্ব বিভক্ত আর গ্রাসরুট নেতারা নিষ্ক্রিয়, তখনই সেই পুরনো জমা হওয়া ক্ষোভ বিস্ফোরক আকার ধারণ করল। ঠিক এই সাংগঠনিক দুর্বলতার সুযোগেই ভোটাররা তাদের দীর্ঘদিনের জমে থাকা রাগের জবাবটা ব্যালট বাক্সে দিয়ে দিল। সুতরাং ২১৩ থেকে ৮০ আসনে নেমে আসার পুরো মেকানিজমটা যদি আমরা দেখি, প্রথমে কর্পোরেট স্টাইল এসে মাঠের স্তরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করল। হ্যাঁ,
তার সাথে সেই শূন্যতা শীর্ষ নেতৃত্বের দ্বন্দ্বে আরও ঘনীভূত হলো। এবং শেষমেশ এই অভ্যন্তরীণ দুর্বলতা সাধারণ মানুষকে তাদের পুরনো ক্ষোভ উগরে দেওয়ার সুযোগ করে দিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমরা বাইরে থেকে কোনো পক্ষ না নিয়ে এই বিশ্লেষণ করছি, কারণ দলের নেতারাই এই কারণগুলো প্রকাশ করছেন। ঠিক বলেছেন। নিরপেক্ষভাবে দেখলে এই পতন আমাদের শেখায় যে সংগঠন যত বড়ই হোক না কেন, তার নিজস্ব ডিএনএ বা মূল ভিত্তি ভুলে গেলে টিকে থাকা অসম্ভব। আর এখান থেকেই আজকের এই বিশদ আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তার খোরাকটা বেরিয়ে আসে। এই আলোচনা শুধু একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পতনের গল্প নয়। একদমই না। ব্যক্তিনির্ভর বা ঐতিহ্যবাহী সংগঠনগুলোতে যখনই নতুন প্রজন্মের হাতে ক্ষমতা হস্তান্তরের সময় আসে, তখন কি এই কর্পোরেট বনাম গ্রাসরুট সংকট অবশ্যম্ভাবী? এই রাজনৈতিক দ্বন্দ্ব কি ভবিষ্যতে যে কোনো ব্যবসা বা কর্পোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও লিডারশিপ ট্রানজিশনের জন্য একটা বড় সতর্কবার্তা? এটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন, যা সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করবে।